অর্থির রোষান্বিত চোখ দুটো দেখে অরিত্রী কিছুটা ভড়কে গেল। বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? বাংলাদেশে যাওয়ার প্ল্যান আমারও আছে, কিন্তু মা যেতে দেবে না আমায়। আমি বাংলাদেশে যাওয়ার কথা বললেই মা অদ্ভুত রাগ দেখায়। আমি বুঝে উঠতে পারি না ব্যাপারটা। অর্থী বিড়বিড় করে বলল, তুই বিডিতে গেলে তাদের কুকীর্তি সব ফাঁস হয়ে যাবে না? ভয় সবার মনেই কাজ করে। অর্ণব আর মোহনাকে মনে মনে বকাঝকা করতে করতে অর্থী বেরিয়ে গেল অরিত্রীর ঘর থেকে। বের হতেই মোহনার মুখোমুখি হলো সে। মোহনা কোনো কারণে অরিত্রীর ঘরের দিকেই আসছিল। অর্থীকে মোহনা মনে মনে প্রচন্ড অপছন্দ করেন, এটা অর্থী নিজেও বুঝতে পারে। এর কারণটাও ওর জানা। যেদিন মোহনা শুনেছে অর্থীই হচ্ছে প্রহরের বোন, সেদিন থেকেই মোহনার চোখে নিজের প্রতি অদ্ভুত ক্ষিপ্রতা ও বিরক্ত দেখতে পেয়েছিল অর্থী। সেই বিরক্তি থেকেই অর্থীকে দেখে মোহনার চোখটা ছোট ছোট করে তাকালেন। বললেন, তুমি কখন এলে? আর এসেই মেয়েটার ঘরে সেদিয়ে গেছো? আশ্চর্য। অর্থী হাসি হাসি মুখেই তাকালো, সপ্রতিভ কণ্ঠে বলল, আপনি চাইলেও অরিত্রীকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন না। আমি ওর একমাত্র বান্ধবী প্লাস বোন, যার সাথে ও ওর মনের সব কিছুই শেয়ার করতে পারে। আমার সাথে ওর এত মাখামাখি যে আপনার নিতান্তই অপছন্দ, সেটা আমিও জানি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম না, অরিত্রীকে ওর অতীত সম্পর্কে কিছুই বলবো না আমি। আমার দেওয়া কথা আমি রাখবো। কিন্তু আপনারা যা করছেন তা একদমই ঠিক করছেন না। আপনাদের জন্য দুটো নিষ্পাপ বাচ্চা আজ মাতৃহীন। একটা ছেলে তার সন্তান দুটো নিয়ে দিনের পর দিন সংগ্রাম করছে। সত্য কখনো চাপা থাকে না। আমার মুখ না হয় কৌশলে বন্ধ করে দিয়েছেন, কিন্তু অরিত্রীর যেদিন সবটা মনে পড়বে, সেদিন আপনি আর অর্ণবী হবেন ওর চোখের সবচেয়ে বড় অপরাধী। অর্থী মোহনাকে পাশ কাটিয়ে হনহন করে চলে গেল। মোহনা ওর যাওয়ার দিকে একবার তাকিয়ে আবারও মুখটা ফিরিয়ে নিলেন। তিনি মনে মনে জানেন তিনি যা করছেন তা অন্যায়, কিন্তু নিজের যুক্তিতে তিনি অনড়। সৌহার্দের জীবন থেকে পৃথক হওয়ার পর থেকেই অরিত্রীর জীবন সুখের হয়েছে। তরি নামের মানবীটা সারা জীবন যতটা কষ্ট অনুভব করেছে, অরিত্রী নামক সেই মেয়েটি ততটাই সুখের মাঝে দিন কাটিয়েছে। তাই মোহনা মনে প্রাণে চান তার মেয়ে সারা জীবন অরিত্রী হয়েই থাকুক, কোনো দুঃখের ছিটে ফোঁটাও যেন ওকে স্পর্শ করতে না পারে। অরিত্রী জানালার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে শো শো করে শীতল হাওয়া ঘরের ভেতরে প্রবেশ করছে। মোহনা অরিত্রীর পেছনে গিয়ে ওর কাঁধে হাত রাখলেন। অরিত্রী ঘাড় ঘুরিয়ে তাকালো। মোহনা ওর মুখের ওপরে পড়ে থাকা এলোমেলো চুলগুলো কানে গুজে দিয়ে বলেন, কি এত চিন্তা করছিস? অরিত্রী মলিন হেসে বলল, এমনিতেই আজকে নাইট ডিউটি আছে, সেটা নিয়েই ভাবছিলাম। ও আচ্ছা শোন, তোর সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি। অরিত্রী ভুরু কুঁচকে তাকালো, বলল, হ্যাঁ বলো, কি বলবে? মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর দাদি মারা গেছেন। গ্রামে ছিলেন সব সময়, বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। একটু আগেই তো খবর এলো উনি মারা গেছেন। এখন তোর বাবা নিজের মাকে শেষবারের মতো না দেখে থাকতে পারবেন না। তাই আমাদের একবার বাংলাদেশে না যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অরিত্রীর চোখ দুটো যেন চকচক করে উঠল। সেও আগু পিছু না ভেবেই বলে ফেলল, দাদিকে আমিও শেষবারের মতো দেখতে চাই। আমিও বাংলাদেশে যাব তোমাদের সাথে। মোহনা মুহূর্তেই বিরক্ত হলেন। ঈশ্বর মোহনা মুহূর্তেই বিরক্ত হলেন। ঈষৎ ক্রোধান্বিত চোখে তাকিয়ে বলেন, তুমি এখানেই থাকবে। শুধু আমি আর তোমার বাবা যাচ্ছি। তোমার ছোট ভাই হোস্টেলে থাকে, ওকে এদেশে একা ফেলে যাওয়া যাবে না। অরিত্রী ম্লান মুখে তাকিয়ে বলল, অর্ণব ভাই তো আছেই, সমস্যা কোথায় তাহলে? আমি যা বলেছি তাই হবে, আর কোনো কথা নয়। আজকের রাতের ফ্লাইটেই আমরা চলে যাব। তোকে জানিয়ে দিয়ে গেলাম যেন হসপিটালে চলে না যাস। মোহনা গুরুতর ভঙ্গিতে কথাগুলো বলে প্রস্থান করলেন। অরিত্রী মুখটা গোমড়া করে বসে রইল গালে হাত দিয়ে। কোনো অজানা কারণেই হয়তো বাংলাদেশ তাকে প্রবলভাবে আকর্ষণ করে। সে জানে না ওখানে কি হয়েছে আর কি বা আছে।
তবে তার মন বড্ড বেশি টানে। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে মনে মনে বেশ ভালো একটা চিন্তা এলো। অরিত্রী সেটা ভেবেই অর্থিকে কল করলো। অর্থি কলটা রিসিভ করেই বলল, কি হয়েছে, আবার কল দিলি কেন? অরিত্রী আমতা আমতা করে বলল, আচ্ছা, তুমি যে বললে আমার পাসপোর্ট রেডি করে ফেলেছো, তুমি আসলেই পাসপোর্ট তোমার হাতে পেয়েছো? তো তোর কি মনে হয় আমি এসব সিরিয়াস বিষয় নিয়ে মজা করব? পাসপোর্ট সাথে করে নিয়েই তোর কাছে গিয়েছিলাম, ভাবলাম তুই রাজি হবি আমার কথায়। অরিত্রী কপট অবুজের মতো করে বলল, মানে কোন কথায় রাজি হওয়ার কথা বলছো তুমি? অর্থী রাগী কণ্ঠে বলল, তোর বাংলাদেশে যাওয়ার কথাই বলছি। এই সুযোগ আর তুই পাবি না ইয়ার। হসপিটাল থেকে ডক্টরদের একটা টিম বিডিতে যাচ্ছে, তুই যা, এটা সবাই চায়। কারণ আমাদের হসপিটালে তুই হচ্ছিস বেস্ট কার্ডিওলজিস্ট। তুই না গেলে অন্য কোনো কার্ডিওলজিস্ট ঠিকই যাবে। সবাই তো মুখিয়ে আছে যাওয়ার জন্য। সব ডিপার্টমেন্ট থেকেই একজন করে ডক্টর যাচ্ছে। তুই জানিস এটা তোর ক্যারিয়ারের জন্য কতটা ইফেক্টিভ হবে? 1 মাসের একটা অভিজ্ঞতা হয়ে যাবে, আর পাশাপাশি বাংলাদেশ ঘুরে দেখাটা বোনাস হিসাবে রবে। অরিত্রী সবটা শুনে মনে মনে খুশিতে টইটম্বুর হয়ে গেল, কিন্তু সেটা প্রকাশ করলো না। বলল, হসপিটালে আসবে কখন? ফ্ল্যাটে মাত্রই ঢুকলাম এখন, ডিনার করে তারপর হসপিটালে যাব। আচ্ছা, তাহলে আসার সময় পাসপোর্টটা নিয়ে এসো, আর কাল পরশুর টিকিটের ম্যানেজ করে ফেলো। আই এম সিরিয়াস। অর্থে হতবম্ব হয়ে গেল। কিছু বলার আগে অরিত্রী ফোনটা কেটে দিল। মনে মনে হেসে নিজেই নিজেকে বলল, ফাইনালি, গেট রেডি বাংলাদেশ, ডক্টর অরিত্রী শেহরিজ ইজ কামিং। সৌহার্দ্য সর্বশেষ রোগীর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন ইমার্জেন্সি ওয়ার্ডে একবার ঘুরে দেখে আসবে। আজকে রাতে কোনো সার্জারি না থাকায় কিছুটা নিশ্চিন্ত সে। প্রণয় আর প্রণয়ীকে সময় দেওয়ার জন্য এখন সে চাতক পাখির মতো অপেক্ষা করে প্রহর গণে। সারাদিনের ব্যস্ততা শেষে বাইরে আসতেই প্রহরকে পার্কিং এরিয়ায় অপেক্ষারত অবস্থায় দেখতে পেল সৌহার্দ্য। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে নাক মুখ দিয়ে ফুরফুরে ধোঁয়া নির্গত করতে করতে সিগারেট টানছে প্রহর। প্রহরের সিগারেট টানার ধরন দেখে সৌহার্দ্যের নিজের ভেতরটাই কেমন যেন শিরশির করে ওঠে। এখন ভাবতে ভাবতেই সৌহার্দ্য এগিয়ে গেল প্রহরের কাছে, ঝরঝরে হাসার চেষ্টা করে বলল, তুই হঠাৎ এখানে? প্রহর নির্বাক চোখে তাকালো। কেন, আসতে পারি না বুঝি? সেটা বলিনি, তুই তো কখনো আসিস না। যাই হোক, বাদ দে। প্রহর ঈষৎ হাসার চেষ্টা করলো যেন। হাতের সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে লালা আভাটা নিভিয়ে দিল। বলল, আমার গাড়িতেই চল। সৌহার্দ্য বিনা বাক্যে গাড়িতে উঠে বসতেই প্রহরও ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দিতেই সৌহার্দ্য বলল, সিগারেটটা ছেড়ে দেওয়া যায় না? ওটা ছাড়া জীবনে আর আছেই কি বাকি বল? তোর একটা বোন আছে, জীবনের অনেকগুলো দিন বাকি পড়ে আছে এখনো, সেটা একবার ভাবতে পারিস? প্রহর ঠোঁট ভেঙে হাসলো, বলল, তোর ভাগ্যে যাকে পেয়েছিস সে হারিয়ে যাওয়ার পর তোকে বাঁচার মানেটা শিখিয়ে দিয়ে গেছে, তোর বেঁচে থাকার কারণ তোকে দিয়ে গেছে। আর আমি যাকে পেয়েছি সে নিজে দূরে সরে থাকার সাথে সাথে আমার সবকিছু নিয়ে চলে গেছে। আমরা দুজনেই সিগারেট ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র আমাদের প্রিয় মানুষদের কথা ভেবে। তারা দুজনেই হারিয়ে গেল, অথচ তুই সিগারেট আর ছুঁয়েও দেখলে না, আর আমি ওটাকেই জীবনের পরিপূরক বানিয়ে নিলাম। আমাদের পার্থক্য এখানেই, কিছু ভালোবাসা বাঁচার কারণ হয়ে থাকে সারা জীবন, আর কিছু ভালোবাসা বেঁচে থাকার ইচ্ছেটাই ধ্বংস করে দিয়ে যায়। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলল প্রহরের কথা শুনে। ওর মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, প্রহর, তুই নিজের জীবনটা গুছিয়ে নে, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। কিন্তু বলতে গিয়েও ও নিজেই যেন কোথায় আটকে যায়। কিভাবে বলবে ও এই কথাটা? বলে ফেলাটা যতটা সহজ, করাটা তার থেকেও সহস্র গুণ কঠিন। সে নিজেই তো তার জীবনে তার প্রিয় মানবীটির জায়গা কাউকেই দিতে পারেনি। প্রহরকে কিভাবে এই উপদেশটা দিবে সে? সৌহার্দ্যের ভাবনার মাঝেই প্রহরের ফোনটা বেজে উঠল।
প্রহর ফোনের স্ক্রিনে তাকিয়ে বিড়বিড় করে বলল, অর্থিক কল দিয়েছে? এই অসময়ে হঠাৎ ফোন কেন? প্রহর গাড়ির গতি ক্রমেই কমিয়ে আনলো, নীরবে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনের দিকে। এই মুহূর্তে মাথায় অনেক কিছুই ঘুরঘুর করছে ওর। অর্থের এই সময়ে কল করাটা অস্বাভাবিক ঠেকছে। সৌহার্দ্য ভুরু কুচকে তাকিয়ে প্রশ্ন করলো, কে কল করেছে রে? অমন মুখ করে তাকিয়ে আছিস কেন যে? সৌহার্দ্যের প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে এলো প্রহর। ইতোমধ্যে ফোনের রিংটোনটা বন্ধ হয়ে গেছে, তার মানে কলটা কেটে গেছে। প্রহর ঠোঁটটা গোল করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেল, আঙ্গুল চালিয়ে দ্রুত ফোনটা সাইলেন্ট করে পকেটে পুরে নিল, যেন ফোনটা পুনরায় বেজে না ওঠে। গাড়ি স্টার্ট দিয়ে সৌহার্দ্যের দিকে এক পলক তাকালো প্রহর। সৌহার্দ্য এখনো একইভাবে তাকিয়ে আছে। প্রহর কপট হাসার চেষ্টা করে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তেমন দরকারি কোনো ফোন কল ছিল না, বাসায় পৌঁছে কথা বলে নেব আমি। সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে মুখটা ঘুরিয়ে বাইরের দৃষ্টি নিবদ্ধ করল, নিষ্প্রভ কণ্ঠে বলল, সামনের স্টল থেকে প্রণয়ীর জন্য চকলেট কিনতে হবে, গাড়ি দাঁড় করাস। বাকিটা সময় নীরবতায় কাটলো। প্রহর নীরবে ড্রাইভিং এ মনোনিবেশ করলো, আর সৌহার্দ্য অন্ধকারাচ্ছন্ন আকাশে দৃষ্টি মেলে দিল। যেই দুটি হৃদয় বন্ধুত্ব নামক গভীর বন্ধনে বাঁধা ছিল, তারা আজ দুই প্রান্তে নিজ নিজ শোকাতপ্ত মনের সান্ত্বনা খোঁজায় ব্যস্ত। সেই পুরানো হাসাহাসি, মারামারি ও গালাগালি আজ তাদেরকে আর টানে না। পুরানো স্মৃতি রোমান্তর মন আর সায় দেয় না। দুজনেই শুনশান নীরবতায় প্রিয় ব্যক্তির অনুপস্থিতি অনুভব করে। বাড়ি পৌঁছাতেই প্রণয় আর প্রণয়ী ছুটে এলো প্রহরের দিকে। প্রণয়ী এক ছুটে প্রহরের কোলে উঠে, আর প্রহর ওর গালে চুমু দিয়ে বলল, আজকে তো এক্সাইটেড কেন লাগছে আপনাকে? হুম? প্রণয়ী উচ্ছ্বাসিত হয়ে বলল, আজকে আমার রেজাল্ট দিয়েছে, আমি পুরো ক্লাসে ফার্স্ট হয়েছি। সৌহার্দ্য প্রসন্নের হাসি দিয়ে প্রণয়ীর মাথায় চুমু দিল। প্রণয় কোমরে দুই হাত রেখে চোখটা ছোট ছোট করে ওদের দিকে তাকিয়ে রইল, মুখ ফুলিয়ে বলল, এখন এসব আদর শুধু প্রণয়ীর জন্য? আমাকে সত্যি কেউ ভালোবাসে না। সৌহার্দ্য ভুরু কুচকে প্রণয়ের কান চেপে ধরে বলল, আগে আপনার রেজাল্টে বলুন, তারপর আপনার প্রতি আমাদের ভালোবাসার কথা ভাবা যাবে। প্রণয় ঠোঁটটা উল্টে বলল, আমিও ভালোই করেছি, কিন্তু প্রণয়ের মতো এত ভালো না। প্রণয়ী খিলখিল করে হেসে বলল, সারাদিন দুষ্টুমি করে বেড়ালে রেজাল্ট ভালো হবে কি হবে? আবার আমাকে আসে গাধি বলতে, হুম। প্রণয় রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই তো গাধি, ফার্স্ট হলেই গাধি থেকেই মানুষ হয়ে যায় নাকি কেউ? হ্যাঁ। প্রণয়ী তেড়ে এসে কিছু বলতে যাবে, অমনি প্রহর ওকে আবারও কোলে তুলে নিয়ে বলল, এখন দুজনের ঝগড়াঝাটি আর চুল ছেঁড়াছেড়ি বন্ধ, চলো, দুজনের জন্য অনেক কিছু নিয়ে এসেছি আমরা। প্রণয় আর প্রণয়ীর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে প্রহর নিজের ঘরে চলে এলো। মন যতই ভারাক্রান্ত থাকুক না কেন, বুকের ভেতর হাজারো বেদনারা সমস্বরে কলহল তুলুক না কেন, এখানে এই দুটো বাচ্চার নিষ্পাপ মুখ দুটো দেখলেই ভেতরে অদ্ভুত শীতলতা অনুভব করে প্রহর। হয়তো এই শীতল শান্তির মাধ্যমেই সৌহার্দ্য এদেরকে আঁকড়ে ধরে বেঁচে আছে, নয়তো এইভাবে একা বাঁচতে পারে নাকি কেউ? প্রতিটা মুহূর্তেই তো দম বন্ধ হয়ে আসার কথা। ভাবনার রাজ্য থেকে বেরিয়ে নিজের ভেতরে থাকা দীর্ঘশ্বাসগুলো বের করলো প্রহর। বারান্দায় থাকা দোলনায় বসতেই মধুর কথা মনে পড়ল। এই ঘরটাও মধুরই ছিল, কিন্তু প্রহর এখন এই ঘরের স্থায়ী বাসিন্দা হলেও কোনো কিছুতেই কোনো পরিবর্তন আনেনি। এখানে এলে নিজের প্রতিটা নিঃশ্বাসে মধুর অস্তিত্ব অনুভব করে সে। ভালোবাসার অনুভূতি আসলেই অদ্ভুত, অপূর্ব সুন্দর। পকেট থেকে সিগারেটটা বের করে সেটা জ্বালাতেই ফোনের কথা মাথায় এলো প্রহরের। দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখলো অর্থী 9 বার কল করেছে। এই মেয়েটা বরাবরই এমন, কল রিসিভ না করলে বারবার কল দিতেই থাকে। প্রহর শান্ত হয়ে বসে কলটা ব্যাক করলো। একবার রিং হতেই অর্থীর গলা শোনা গেল, কাজের সময় কোথায় থাকো তুমি? এতবার কেন কল দেওয়া লাগে হ্যাঁ?
প্রহর গলা ঝেড়ে বলল, কি বলবি, তাড়াতাড়ি বল, কোনো সমস্যা হয়েছে নাকি? এই সময় তো কখনো কল দিতে দেখি না আমি। আসলে কালকের ফ্লাইটে আমি বিডিতে ব্যাক করছি। প্রহর অবাক হয়ে বলল, হঠাৎ কেন? 2 মাস আগেই তো ঘুরে গেলি, আবার কি হলো? অর্থী হাসার চেষ্টা করে বলল, পার্সোনাল কাজে না, প্রফেশনালি আসছি এবার। হসপিটাল থেকে ডক্টরদের টিম আসছে, তাদের সাথে আমিও আসছি। তোমাদের বাড়িতেই উঠবো না, সবার সাথে হোটেলেই থাকবো। প্রহর বিরস কণ্ঠে বলল, ও আচ্ছা, এসে জানাস আমাকে, এয়ারপোর্টে দেখা করতে যাব না হয়। অর্থী কিছু একটা চিন্তা করে বলল, আচ্ছা রাখি তাহলে। ঠিক আছে। অরিত্রী বেশ প্রফুল্ল মনে যাওয়ার জন্য তোড়জোড় করছে। অর্থী সবটা বেশ মনোযোগ দিয়ে খেয়াল করছে। দরকারি জিনিসপত্র গোছানোর পর অর্থী বলল, এত কম কাপড় নিয়েছিস কেন? অরিত্রী অবাক চোখে তাকিয়ে বলল, এগুলো কম? 1 মাসের জন্য এর থেকে বেশি কাপড় চোপড় লাগবে বলে মনে হয় না। অর্থী বিরক্ত হয়ে বলল, আরে গাধা, যা যা দরকার সবই নিয়ে নে, এখানে আর আসা হবে না রে তোর। অরিত্রী ভুরু কুচকাল, অবুঝ দৃষ্টিতে তাকিয়ে বলল, আশা হবে না মানে? অর্থী হক চকিয়ে গেল, আমতা আমতা করে বলল, মানে বলতে চাইছিলাম যে বাংলাদেশ তো বারবার যাওয়া হবে না, একবারই হয়তো, আর এই জন্যই এবারই হয়তো শেষবার তোর জন্য, তাই ভালো মতো গোছগাছ করে নিলে ভালো হয় আর কি। অরিত্রী মাথা নাড়িয়ে সাই জানালো, বলল, ঠিকই বলেছ তুমি, কিন্তু এবার যদি বাবা মা আবা আর অর্ণব ভাইয়ের চোখে ধুলো দিতে সাকসেসফুল হই, তাহলে আমি আবারও যাব, আমাকে কেউ আটকাতে পারবে না, বুঝলে? অর্থী হেসে বলল, হুম, বুঝেছি ম্যাডাম। এবার চলুন, হসপিটালে সবাই আমাদের জন্য ওয়েট করছে। অরিত্রী লাগেজ গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অর্ণব প্রায়ই অরিত্রীদের বাসায় এসে দেখা করে যায়, আজকেও এসেছে। যেহেতু মোহনা আর মিস্টার আফনাদ বাসায় নেই, তাই অরিত্রীর খোঁজ খবর ওকেই রাখতে হবে। কয়েক মিনিটের মাথায় অর্ণবের গাড়িকে বেরিয়ে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা। এরপর অর্থী আর অরিত্রী একসাথে বেরিয়ে গেল। প্রণয়ীকে স্কুলে দিয়ে আসার সময় সৌহার্দ্য হসপিটালে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল। প্রতিদিনের মতো আজ আর ইমার্জেন্সি ওয়ার্ডে গেল না সে। অ্যাপয়েন্টমেন্ট লিস্টটা চেক করতে গিয়ে দেখল সেটা ফাঁকা। সৌহার্দ্যের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। তার মানে আজকের শিডিউলে কারোর কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই? এমনটা তো কখনো হয় না। সৌহার্দ্য পিয়নকে জিজ্ঞাসা করতেই সে বলল, স্যার, আজকে আপনার হসপিটালে কোনো ডিউটি নেই। কানাডা থেকে ডক্টরদের টিম আসছে আজ, বেশ বড় মাপের ডাক্তার তারা। আপনাকে আর ডক্টর শাহেদকে ওনাদের রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে বলা হয়েছে। সৌহার্দ্যের কাছে বেশ অদ্ভুত লাগলো ব্যাপারটা। ডক্টর আসবে ভালো কথা, তাই বলে যে কেন যাবে ওদের রিসিভ করতে সে? সৌহার্দ্য বিরক্ত হয়ে সিনিয়র ডক্টরকে কল করলো। অপর প্রান্ত থেকে শোনা গেল, ইয়েস সৌহার্দ্য, মাই বয়, এনি প্রবলেম? স্যার, আমাকে দায়িত্ব দেওয়ার আগে একবার অন্তত জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল না? আমি তো। সৌহার্দ্য, লিসেন, আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। তুমি একবার এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে ডিরেক্ট তোমার বাসায় চলে যেতে পারবে। এতে তোমার ছেলে মেয়েদের আজ সারাদিন সময় দিতে পারবে। ডক্টররা তো ছুটি পায় না বললেই চলে, বাট ইয়োর চিলড্রেন নিড নাও। এটা তোমার মাথায় রাখতে হবে, তাই না? সব দিক কনসিডার করেই ভাবলাম তোমাকে এই ছোট্ট টাস্কটা দিয়েই আজকের মতো ডিউটিটা শেষ করিয়ে দেই। সৌহার্দ্যের মাথায় এই ব্যাপারটা আসেনি, তবে আইডিয়াটা বেশ ভালোই লেগেছে ওর। তাই আর কালকে ফোন না করে বেরিয়ে গেল চেম্বার থেকে। ডক্টর শাহেদকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রাস্তায় তেমন জ্যামজট না থাকায় তারা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে সামনে তাকাতেই সৌহার্দ্য চমকে গেল। এমন কিছুর জন্য সে একদমই প্রস্তুত ছিল না। সৌহার্দ্য বিস্মিত চোখে সামনের দিকে তাকিয়ে আছে। তার সামনাসামনি একটা গাড়ি থেকে প্রহর বেরিয়ে আসছে, অথচ কিছুক্ষণ আগেও প্রহরের সাথে ওর কথা হয়েছে ফোনে। প্রহর জানিয়েছিল সে সকাল সকাল শহরের বাইরে গিয়েছে একটা কেস নিয়ে ইনভেস্টিগেট করার জন্য।
তার মানে প্রহর ওকে মিথ্যা বলেছিল। কিন্তু এর পেছনে কারণটা কি? কি এমন কারণে প্রহর মিথ্যার আশ্রয় নিয়েছে? আর এয়ারপোর্টেই বা কেন এসেছে সে? ভাবনার মাঝেই সৌহার্দ্য খেয়াল করলো প্রহর ঘুরে তাকাতেই ওর দৃষ্টিও সৌহার্দ্যের ওপরে পড়েছে। কপালে ঈষৎ ভাঁজের রেখা ফুটিয়ে প্রহর সৌহার্দ্যের দিকে এগিয়ে গেল। জিজ্ঞাসুনো দৃষ্টি মেলে প্রশ্ন করলো, তুই এখানে হঠাৎ? সৌহার্দ্যও পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমারও তো একই প্রশ্ন। তুই তো আমাকে বলেছিলি। সৌহার্দ্যের কথা শেষ হওয়ার আগেই প্রহর বলল, গিয়েছিলাম ঢাকার বাইরে, কাজ শেষ করে ফিরেও এসেছি। মধু আসবে আজ, তাই তাড়াতাড়ি পৌঁছাতে হলো। সৌহার্দ্য অবাক হলো। তাড়াতাড়ি হলেও এতটা দ্রুত আসার কথা তো না। সে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি কিভাবে? প্রহর মলিন হেসে বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না? জেরা করছিস? ট্রেনে এসেছি। সৌহার্দ্য নিজের প্রতি নিজেরই বিরক্ত হলো। এভাবে এত প্রশ্ন করা ঠিক হয়নি। প্রহর তো কখনো ওর কাজ নিয়ে মাথা ঘামায় না, তাহলে সে কেন এত ভাবছে? প্রহরের স্বাভাবিক মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সৌহার্দ্য অহেতুক বেশি বেশি ভাবছে, সন্দেহ করছে। ব্যাপারটা আসলেই দৃষ্টিকটু। প্রহরের ওপর চোখটা বন্ধ করে সে ভরসা করতে পারে, হয়তো এটা ভেবেই প্রহর ওকে ভুল বুঝবে না। চিন্তার জগতে ভাটা পড়ল প্রহরের প্রশ্ন শুনে, তুই বললি না তো কেন এসেছিস? সৌহার্দ্য একটু চমকালো, নিজেকে স্বাভাবিক করেই বলল, ডক্টরদের টিম আসবে আজকে, তাই তাদেরকে রিসিভ করতে আসতে হলো। সৌহার্দ্যের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। প্রহর ভুরু কুঁচকে তাকালো, বলল, কোথা থেকে আসবে? কানাডা থেকে আসবে শুনলাম। প্রহর হালকা হেসে বলল, তাহলে তো ভালোই হয়েছে, অর্থীও সেই টিমের সাথেই আসছে। সৌহার্দ্য বিরস মুখে হাসার চেষ্টা করলো। প্রহর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো সেটা। সৌহার্দ্যের এখানে আসার ব্যাপারটা ওর নিজের কাছেও খুব একটা ভালো লাগেনি। তবুও দায়বদ্ধতার জন্য আসা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। তাই সৌহার্দ্যের কাঁধে হাত রেখে বলল, মাঝে মাঝে পার্সোনালিটির চেয়েও প্রফেশনালিজমকে বেশি প্রায়োরিটি দিতে হয় রে। ওদের সাথে একবার দেখা করেই তুই চলে যাস না হয়। এখন চল, এগিয়ে গিয়ে দেখি। দুজনে দুই পা এগিয়ে আসতেই দেখতে পেল ডক্টর সাহেব 10-12 জন ডক্টরকে নিয়ে সাথে ওদের দিকেই এগিয়ে আসছে। সৌহার্দ্যের মুখে কৃত্রিম হাসি ঝোলানোর চেষ্টা করলো। প্রহর সবার বাদামি চুল ও শুভ্র ফকফকে মুখের দিকে একবার চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত মুখটা দেখতে ব্যর্থ হলো। ভুরু কুঁচকে ভাবল, তার মানে অর্থিক তাহলে আসেনি? ডক্টর ক্লারা প্রহরকে আগে থেকেই চিনত। অর্থি ওনার সাথে প্রহরকে পরিচয় করিয়ে দিয়েছিল। তিনি এগিয়ে এসে উচ্ছ্বাসিত হয়ে প্রহরকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, হাউস গোয়িং অন মাই বয়? কত বছর পর তোমাকে দেখলাম। কানাডা যাওয়া তো বন্ধই করে দিয়েছ। হোয়াটস দ্য রিজন? প্রহর খানিকটা হাসার চেষ্টা করে বলল, এমনিতেই, তেমন কোনো ব্যাপার না ম্যাম। অর্থিকে দেখতে পাচ্ছি না যে। ও কোথায়? আসলে ওর এক ফ্রেন্ডের সাথে আসতে চেয়েছিল, বাট আনফর্চুনেটলি ওরা ফ্লাইট মিস করেছে। ওদের সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি, ওরা খুব সম্ভবত নেক্সট ফ্লাইটেই চলে আসবে। আমি যোগাযোগ করার চেষ্টা করেছি আবার। প্রহরের পাশে সৌহার্দ্যকে দেখে সবাই ওর দিকেই উচ্ছ্বাসিত চোখে তাকিয়ে রইল। সৌহার্দ্য প্রথমে ব্যাপারটা খেয়াল না করলেও যখন বুঝতে পারলো যে সবাই ওর দিকেই তাকিয়ে আছে, তখন বিব্রত মুখে হাসার চেষ্টা করলো। একটা মেয়ে হাসি মুখে এগিয়ে এসে সৌহার্দ্যের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আই এম ডক্টর আনফা, স্পেশালাইজড ইন প্যাথোলজি। ইউ আর ডক্টর সৌহার্দ্য রাহিহান, রাইট? সৌহার্দ্য ভ্রুকুটি করে হাসার চেষ্টা করলো, হাত না মিলিয়েই বলল, ইয়েস আই অ্যাম। গ্ল্যাড টু নো অ্যাবাউট ইউ। ডক্টর ক্লারা এগিয়ে এসে সৌহার্দ্যকেও এক হাতে জড়িয়ে ধরে বললেন, তোমার ব্যাপারে ওরা অনেক গল্প শুনেছে। অর্থী সবসময় তোমাদেরকে নিয়েই বকবক করত, এর জন্য এরা দেখেই চিনে ফেলেছে, বুঝতে পেরেছো? সৌহার্দ্য মলিন হাসল, কিন্তু প্রহরের মুখে হাসি নেই।
অর্থী ফ্লাইট মিস করার মানুষ না, বাংলাদেশে আসার জন্য সবসময় মুখিয়ে থাকে মেয়েটা। কোনো সমস্যা হয়নি তো আবার? অর্থের মুখ জুড়ে বিরক্তি, কপাল কুঁচকে দাঁত দিয়ে নখ কাটছে সে। অন্যদিকে অরিত্রী ঘর ঝুড়ে পায়চারি করছে। ওকে একবার পর্যবেক্ষণ করে নিয়ে অর্থী বিরস মুখে বলল, এই ছেলেটা অসহ্য, সব কিছুতেই ওর এমন ইন্টারফেয়ারনেস কেন রে ভাই? তুই ওকে কখনো কিছু বলিসও না। অরিত্রী থমথমে মুখে চুপচাপ বেডে বসলো। কালকের আগের দিন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হতেই পার্কিং এরিয়ায় অর্ণব ওদের ধরে ফেলেছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে অরিত্রীর দিকে তাকিয়ে বলেছিল, অর্থের কথায় লাফালাফি বন্ধ করো। আমি আগেই জেনে ফেলেছি যে তুই আজকে বাংলাদেশে যাচ্ছিস। কোথাও যাওয়া হচ্ছে না তোর, লাগেজ নিয়ে ভেতরে যা। কথাগুলো ভাবতেই যেন রাগে মুখটা লালাভ বর্ণ ধারণ করলো অরিত্রীর। বিড়বিড় করে বলল, বাংলাদেশে যাওয়ার আগে আমার আগে থেকেই শখ ছিল, কিন্তু এখন সেটা আমার জেদে পরিণত হয়েছে। আমি তো যাবই, দেখি আমাকে কে আটকায়। অর্থের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আজকে রাতের কোনো ফ্লাইট বুক করে ফেলো, আজকেই আমরা বাংলাদেশে যাচ্ছি। অর্থিত চমকালো, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলল, আর ইউ শিওর? অর্ণব তো তোর এই বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। এর জন্যই তো এখান থেকে বের হতে হবে আমায়। অর্ণব ভাইকে আমাকে ঘর বন্দি করে রাখার কোনো মানেই হয় না। উনি আমার কাজিন, ওনার কোনো রাইট নেই আমাকে কোনো কিছু করা থেকে আটকানোর। সো আমরা আজই যাচ্ছি। অর্থী হতবাক হয়ে তাকিয়ে আছে। অরিত্রীর এমন রাগী রূপ কখনো সে দেখেনি। সবসময় হাসি খুশি প্রাণোচ্ছল একটা মেয়ের এমন রাগী রূপও আছে, ভেবেই যেন অবাক হলো অর্থী। তাই বিস্মিত চোখে তাকিয়ে বলল, কিন্তু কিভাবে যাব? অরিত্রী রহস্যময় হাসি দিয়ে বলল, তুমি তোমার বাসায় যাও, রাত 10টায় এয়ারপোর্টে থেকো, আমিও পৌঁছে যাব, ডোন্ট ওয়ারি। অর্থী মাথা নাড়িয়ে চলে গেল। রাত 1টার ফ্লাইটে টিকিট বুক করে অরিত্রীকে জানিয়ে দিল সে। অরিত্রী খুশি মনে নিজের দরকারি জিনিসপত্র আরেক দফা গুছিয়ে নিল। রাত 8টার দিকে অর্ণব এলো, কিন্তু অরিত্রী ওর সাথে দেখা করলো না। সেদিনের পর থেকে অরিত্রী ওর সাথে একবারও দেখা করেনি, একটা কথাও বলেনি। অর্ণব কষ্ট পেল, কিন্তু অরিত্রীর চাওয়া সে পূরণ করতে পারবে না। তাই দেখা করার চেষ্টা না করেই আবারও ফিরে গেল। মোহনাকে এখানে অরিত্রীর আর এসবের কাহিনী জানানো হয়নি, জানানো যাবেও না। এমনি খোঁজ খবর নেওয়ার জন্য মিস্টার আফনাদকে কল দিল অর্ণব। এখন তো সেখানে দিন, তেমন ব্যস্ততা হয়তো তিনি আছেন। অরিত্রী 10টা বাজার কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু গেটের গার্ড ওকে বাইরে যেতে দিল না। অর্ণব নাকি নিষেধ করে গেছে। অরিত্রী রাগী চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। হুট করে কাঁধের ব্যাগ থেকে ক্লোরোফর্ম বের করে গার্ডের মুখে স্প্রে করে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটা অজ্ঞান অবস্থায় ঢলে নিজের চেয়ারে বসে পড়ল। এয়ারপোর্টে দাঁড়িয়ে অর্থী বারবার অরিত্রীকে কল করছে। 10টায় আসার কথা ছিল, আর এখন 11টার উপরে বাজে। ওর ধারণা মেয়েটা হয়তো আজ আর আসতেই পারবে না। শুধু শুধু ওকে দিয়ে খাটালো। বিরক্ত হয়ে সামনে তাকাতেই অরিত্রীকে নিজের ব্যাগপত্র নিয়ে এগিয়ে আসতে দেখে হতভম্ব হয়ে বলল, তুই চলেই এলি? কিন্তু কিভাবে? অরিত্রী রহস্যময় হাসি দিয়ে বলল, ম্যাজিক। ক্লান্ত অপরাহ্নের শেষ প্রহর আগত প্রায়। সারাদিনের উত্তপ্ততার শেষ সূর্য তার তেজ কমিয়ে বিদায় নিতে যাচ্ছে। নির্মল আকাশের গায়ে সদ্য সৃষ্টি হওয়া হরিদ্রাব আভাগুলোর দিকে দৃষ্টি মেলে চেয়ে আছে অরিত্রী। তার চোখ দুটো অজানা কারণে অদ্ভুত প্রাপ্তিতে হাসছে। ফুরফুরে হাওয়ায় গাড়ির জানালা দিয়ে মুখ বের করলো সে। সামনের চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপরে পড়তেই অজানা আনন্দে ভরে গেল মন। সে ভাবতেও পারেনি এখানে আসার পর তার এতটা ভালো লাগবে। অর্থী অরিত্রীর হাবভাবগুলো মনোযোগ সহকারে দেখছে, মনে মনে হাসছে আর ভাবছে, মেয়েটা অসম্ভব মায়াবী। জীবনের কাছে ওর অনেক সুখ আজও পাওনা।
শুধুমাত্র কাছের মানুষগুলোর বোকামির জন্য ওর জীবন থেকে এক অনাকাঙ্ক্ষিত মোড় নিয়েছে। ভাবতে ভাবতেই অর্থী বলল, আচ্ছা, তোর ছোটবেলার কোনো কিছু মনে পড়ে না? ছোটকালের কিছু কিছু স্মৃতি তো মানুষ কখনো ভোলে না। অরিত্রী অর্থীর দিকে তাকিয়ে চোখে হাসলো কিছুটা, বলল, অনেক কথাই মনে পড়ে। সবচেয়ে বেশি মনে পড়ে দাদির কথা। দাদি আমাকে এত আদর করত, সেটা দেখে মধু সব সময় রাগ করত আর দাদির সাথে ঝগড়া করত। বড় আব্বু আর কাকিমণির কথা তো নাই বা বলি, তবে অরুণী আমায় সব সময় মারত। আমিও তখন কিছু বুঝতাম না। সবার থেকে বেশি কে ভালোবাসতো বলে তোর মনে হয়? অরিত্রী ভুরু কুচকে চিন্তা করলো কিছুক্ষণ, ভাবুক ভঙ্গিতে বলল, সবাই তো ভালোবাসতো, কিন্তু মায়ের থেকে বেশি তো কেউ কাউকে ভালোবাসতে পারে না। তবে এটাও সত্যি, ওই সময় আমার সবচেয়ে বেশি কেয়ার করতো সৌহার্দ্য। অর্থী না জানার ভান করে বলল, সৌহার্দ্য? এটা আবার কে? বাকি সবার কথা প্রায় বললেও এই নামটা তোর মুখে তো কখনো শুনিনি রে। আমার কাজিন, আমার অনেক কাছের মানুষ ছিল। আমার থেকে বয়সে বেশ বড় হলেও ওকে আমার সবচেয়ে কাছের বন্ধু মনে হতো, যার কাছে ছিল আমার হাজারো আবদার। হয়তো ছোট ছিলাম বলে এমন মনে হতো, এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, সৌহার্দ্য হয়তো এত বছরে আমাকে ভুলেও গেছে, কিন্তু ওকে তো আমি ভুলিনি। ইনফ্যাক্ট আমি কাউকেই ভুলিনি। অর্থী মনে মনে হাসলো, ভাবলো, সারা পৃথিবী তোকে ভুলে গেলেও সৌহার্দ্য তোকে ভুলবে না কোনোদিনও। কিন্তু এই মানুষটাকে তো তুই ভুলে গিয়েছিস, তোরই আফসোস। অরিত্রীর মলিন মুখের দিকে তাকিয়ে অর্থী প্রশ্ন তুলল, ওদের কথা এত মনে করিস? ওদের সাথে একবার দেখা করতে ইচ্ছে করে না তোর? অরিত্রী দীর্ঘশ্বাস ফেলে বলল, কি দরকার? প্রায় 2 যুগ পেরিয়ে গেছে, অনেকটা সময় বদলে গেছে সবকিছুই। ওরা ওদের জীবনে ভালোই তো আছে, আমিও আমার পৃথিবীতে সুখী, সেখানে আমি ভালো আছি। এখানে তো আমার প্রতিটা মুহূর্তে সেই সময়টার কথাই মনে পড়বে। নিজের বাবার হাতের, নিজের মায়ের রক্ত দেখার মতো কঠিন দৃশ্য দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না রে। এখন যাদেরকে বাবা মা বলে জানি, তারাই আমার দুনিয়া। এদের ছাড়া আর কিছুই ভাবতে চাই না রে আমি। তাহলে কি এখানে শুধু এই দেশটা ঘুরে দেখার জন্যই এসেছিস? আর কোনো উদ্দেশ্য নেই তোর? অরিত্রী কিছুক্ষণ নীরব রইল, আনমনেই ভাবল, হয়তো কিছু। নিষ্প্রভ কণ্ঠে বলল, কিছু কনফিউশন আছে, সেগুলো দূর করার ইচ্ছে আছে। এখন জানি না কি হবে। অর্থী অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল অরিত্রীর দিকে। মেয়েটার মনে কি চলছে বুঝতে পারছে না ও। যেই সময়টা ও ভুলে গেছে, সেটা মনে করার কি বিন্দু মাত্র ইচ্ছে ওর মনে নেই? ব্যাপারটা নিয়ে ওর মধ্যে কোনো কৌতূহলই দেখতে পারছে না অর্থী। হঠাৎই ড্রাইভার সজোরে ব্রেক কষার চিন্তার জগৎ থেকেই যেন বেরিয়ে এলো অর্থী। দুজনেই সামনে ঝুঁকে পড়ল। অরিত্রী কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, দেখে গাড়ি চালানো উচিত, এভাবে তো আপনি হুটহাটি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবেন। আশ্চর্য। ড্রাইভার অসহায় কণ্ঠে বলল, আমার কি দোষ ডাক্তার আপা? ছোট ছোট বাচ্চাগুলোকে বাবা মা এইভাবে রাস্তায় ছেড়ে দিলে তো ওরা গাড়ির সামনে চলে আসবেই। অরিত্রী দাঁত কিড়মিড় করে নিজের রাগটা নিয়ন্ত্রণ করলো। গাড়ির দরজা খুলে সামনে এগিয়ে যেতেই দেখলো একটা বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলেকে বকাবকি করছে। দুজনকে দেখে সমবয়সী বলে মনে হলো অরিত্রীর। মেয়েটা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলছে, বলেছিলাম তোকে ভাই, এভাবে দৌড়াদৌড়ি করতে মানা করেছিলাম। পার্ক থেকে কেন বের হয়েছিস তুই? ছেলেটা নিজের হাত বাড়িয়ে দিয়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে বলল, প্রণয়ীর বাচ্চা, প্যানপ্যানানি বন্ধ করে আমায় টেনে তো লাগে, পায়ে বেশ জোরেই ব্যথা লেগেছে, উফ। প্রণয়ী নিজের সব শক্তি দিয়ে প্রণয়ের হাত ধরে টান দিল। প্রণয় আহ করে ব্যথায় কুকড়ে উঠে বলল, উফ, আমার হাতটা শেষ করে দিলি গাধি, হাতেও ছিলে গেছে দেখ। প্রণয়ের হাতের কনুইয়ের ক্ষত দেখে, রক্ত পড়তে দেখে প্রণয়ী অসহায় চোখে তাকালো। এখন কি করবে সে? অরিত্রী এগিয়ে গিয়ে
প্রণয়কে ধীরে সুস্থে উঠিয়ে দাঁড় করালো। অর্থি গাড়ি থেকে নেমে ওদেরকে দেখে অবাক কণ্ঠে বলল, আরে তোমরা এখানে এই অবস্থায় কেন? প্রণয়ী অর্থিকে দেখে ভরসা পেল, ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, অর্থি আন্টি, ভাই অনেক ব্যথা পেয়েছে, ওর হাত থেকে রক্ত পড়ছে, দেখো না। অরিত্রী কিছু বুঝতে পারল না। অর্থির দিকে তাকিয়ে বলল, তুই ওদেরকে চিনিস? ওরা কারা? অর্থি তড়িৎ গতিতে ওদের পরিচয় বলতে গিয়েও বলল না, কয়েক সেকেন্ড ভেবে বলল, ওরা আমার ভাইয়ের বন্ধুর ছেলে মেয়ে, এজন্যই ওদেরকে চিনি। ওহো আচ্ছা, তুই ফার্স্ট এইড বক্সটা আমার লাগেজ থেকে বের করে আনার ব্যবস্থা কর, আমি ওদেরকে নিয়ে পার্কে গিয়ে বসছি। অর্থি মাথা নাড়াতেই অরিত্রী ওদেরকে নিয়ে পাশের পার্কে ঢুকে পড়ল। একটা চেয়ারে প্রণয়কে বসিয়ে অরিত্রী ওর সামনের ঘাসের ওপরে বসে পড়ল। প্রণয়ী প্রণয়ের পাশে বসে ভাইয়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। অরিত্রী ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, রাস্তায় কি করতে গিয়েছিলে তোমরা? প্রণয়ী কয়েকবার মাথা নাড়িয়ে বলল, আমরা যাইনি কোথাও, আমরা তো এখানে খেলতেই এসেছিলাম। হঠাৎ দেখি প্রণয় পার্ক থেকে বাইরে চলে যাচ্ছে, আমি ওকে ডাকতে ডাকতেই বাইরে বের হতেই দেখি ও রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেছে, আর একটা গাড়ি ওর কাছে এসে থেমে গেছে। অরিত্রীর চোখটা ছোট ছোট করে প্রণয়ীকের দিকে তাকাতেই সে ঠোঁট উল্টে বলল, আমার কি দোষ? রাস্তা দিয়ে একটা আইসক্রিম ভ্যান যাচ্ছিল, আমি তো প্রণয়ের জন্য আইসক্রিম কিনতে যাচ্ছিলাম, আমি কি জানতাম নাকি যে ওইভাবে পড়ে যাব? অরিত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, যদি গাড়িটা তোমায় ধাক্কা দিত তখন কি হতো একবার ভেবে দেখেছো? তোমার মা বাবা কতটা কষ্ট পেত, কোনো আইডিয়া আছে তোমাদের? অরিত্রীর ধমকে প্রণয়ী হালকা কেঁপে উঠল, শুকনো ঢোক গিলে প্রণয়ের দিকে তাকালো। প্রণয়ের শক্ত চোখে তাকিয়ে আছে অরিত্রীর দিকে। মায়ের কথা শুনলে রাগে ওর চোয়ালটা শক্ত হয়ে আসে। প্রণয় চায় না কেউ ওর মাকে নিয়ে কোনো কথা বলুক, ভালো বা খারাপ কোনো কথাই না। কেউ কিছু বললে তার সাথে প্রণয় রাগারাগি করে। এখন কি অরিত্রীর সাথেও একই আচরণ করবে ভেবে প্রণয়ী ভীত দৃষ্টিতে তাকালো, কিন্তু খেয়াল করে দেখলো প্রণয়ের চোখ দুটো আজ বেশ স্বাভাবিক, সেখানে কোনো রাগ বা ক্ষোভ নেই, কেবল অবাকতা আর কিছু খুঁজে ফেরার আপ্রাণ চেষ্টা করছে প্রণয়। হঠাৎই অর্থি ফার্স্ট এইড বক্সটা এনে অরিত্রীর হাতে দিয়ে বলল, সরি ইয়ার, বাক্সটা খুঁজে বের করতে একটু সময় লাগাই, লেট হয়ে গেল। প্রবলেম নেই বলেই অরিত্রী প্রণয়ের হাত ও পায়ের রক্তগুলো মুছে দিয়ে মেডিসিন লাগিয়ে দিল। অর্থি প্রণয়ের পাশে বসে ওর মাথায় চুমু দিয়ে বলল, বেশি ব্যথা লেগেছে বাবা? প্রণয় এক দৃষ্টিতে অরিত্রীর দিকে তাকিয়ে আছে। অর্থির কথা ওর কানে প্রবেশ করলেও পড়ল না যেন। ব্যান্ডেজ করা শেষে অরিত্রী নিজের মুখের সামনে চলে আসা ছোট ছোট চুলগুলো সরিয়ে ফেল। সেগুলো কানে গুজতেই প্রণয়ী ওর দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বলল, তুমি অনেক সুন্দর। অরিত্রী হাসল। প্রণয়ী গাল টেনে দিয়ে বলল, আপনি অনেক সুন্দর, একদম প্রিন্সেসদের মতো। প্রণয়ী খুশি হলো, বলল, আমার পাপা আর আঙ্কেল এটা বলে, কিন্তু আমার মা আরো বেশি সুন্দর ছিল, হয়তো আপনার থেকেও বেশি সুন্দর। অরিত্রী ভুরু কুঁচকে তাকালো, জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, সুন্দর ছিল মানে? প্রণয় বিরক্ত হয়ে বলল, আমাদের মা নেই, হারিয়ে আমাদের জীবন থেকে চলে গেছে অনেক আগে, আমাদের পাপাই আমাদের মা। সূর্য ডুবে আকাশ নিকষ কালোয় নিমজ্জিত হয়েছে সবেমাত্র। হোটেলের পার্কিং এরিয়ায় গাড়ি থামতেই অর্থি বের হয়ে গেল গাড়ি থেকে। ফোনের চটপট বাংলাদেশি একটা সিম কার্ড ইনস্টার্ট করেই ডক্টর ক্লারার নাম্বারে ডায়াল করলো। তিনি আগেই অর্থিকে নিজের নাম্বারটা দিয়ে রেখেছিলেন বাংলাদেশে এসে যোগাযোগ করার জন্য। অর্থি ডক্টর ক্লারাকে কল দিয়ে নিজেদের আগমন সম্পর্কে জানালো। অরিত্রীর কোনো সাড়া শব্দ না পেয়ে গাড়ির ভেতরে তাকালো অর্থি। অরিত্রী নির্বিকার ভঙ্গিতে গাড়ির সিটের চোখটা বন্ধ করে গা এলিয়ে বসে আছে। অর্থি অবাক হলো বাংলাদেশে আসার জন্য বরাবরই লাফালাফি করে বেড়ানো মানুষটার এমন হেলদোলহীন অবস্থা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
অর্থি ওকে কিছু বলতে যাবে, এমন সময় ডক্টর ক্লারার গলার আওয়াজ ভেসে এলো। তিনি সাথে আরো দুজনকে নিয়ে ওদের দিকেই আসছেন আর বলছেন, এসে গেছো তোমরা, কোনো সমস্যা হয়নি তো? অর্থি ফোঁস করে একটা শ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এখনো হয়নি কোনো সমস্যা, অর্ণব কোনো কাণ্ড ঘটালেই হলো, সেটার জন্যই ওয়েট করছি আমি। অরিত্রী নড়ে চড়ে উঠে বসলো। গাড়ি থেকে বের হতেই ডক্টর ক্লারা ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোমরা ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তোমাদের সাথে কথা আছে আমার। অর্থি আর অরিত্রীকে ওদের রুম দেখিয়ে দিয়ে ডক্টর ক্লারা চলে গেলেন। একটা রুমে দুজনের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই হিসাবে অর্থি আর অরিত্রী দুজনই একই রুমে থাকবে। অর্থি তড়িৎ গতিতে দুজনের জিনিসপত্র আলমারিতে গুছিয়ে রেখে ফ্রেশ হতে চলে গেল। অরিত্রী থম মেরে কিছুক্ষণ বেডে বসে রইল। মাথার ভেতর কেমন যেন একটা ভো ভো করছে। অনেকগুলো প্রশ্ন একসাথে মস্তিষ্ক দলা পেকে থাকলেও এমনটা অনুভূত হয় ওর। অর্থি বেরিয়ে এসে অরিত্রীর এমন চিন্তিত মুখ দেখে ভুরু কুঁচকালো। মেয়েটা কেমন যেন অদ্ভুতভাবে বসে আছে, চুলগুলো এলোমেলো, মাথাটা নোয়ানো। সে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, ভেজা চুলে তোয়ালে ডুবিয়ে বলল, টেনশন হচ্ছে? চিন্তা করিস না, আপাতত অর্ণব কিছুই করতে পারবে না। অ্যাটলিস্ট 1 সপ্তাহ এই দেশে থাকতে পারবি। ওসব নিয়ে ভাবছি না। অরিত্রীর নির্বিকার কণ্ঠ। অর্থী অবাক হয়ে বলল, কেন ভাবছিস না? 1 মাসের জন্য এখানে এসেছি আমরা, তোর কি 1 মাস থাকার ইচ্ছেটাও নেই? অর্ণব আর মোহনা আন্টির জোরাজুরি করলে তো চলেই যাবি। অরিত্রী ভুরু কুঁচকে তাকালো, রসিনীত কণ্ঠে বলল, কি সব আজে বাজে বকছো? এত কাঠখড় পুড়িয়ে এখানে এলাম, এত তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য নাকি? আমি না চাইলে আমাকে কেউই এখান থেকে নিয়ে যেতে পারবে না, তাই এসব চিন্তার বিষয় বাদ দাও। অর্থী অরিত্রীর কথার মানে না বুঝে অবুঝের মতোই তাকিয়ে রইল। ওর পাশে বসতে বসতে বলল, তাহলে কি নিয়ে ভাবছিস? অরিত্রী আনমনেই বলল, ওই বাচ্চা দুটোকে নিয়েই ভাবছি। বিশ্বাস করো আপি, ওদেরকে যখন থেকে দেখছি তারপর থেকেই একটা মুহূর্তের জন্য আমি শান্তি পাচ্ছি না। ওদের দুজনের নিষ্পাপ মুখ দুটো আমার চোখের সামনে বারবার ভাসছে। সেই মুখে কারোর আবছায়াও যেন ভেসে উঠছে। মনে হচ্ছে যেন নিজেকে খুঁজে পাচ্ছি আমি ওদের মাঝে। এরকমটা কি শুধুই কোইন্সিডেন্স, নাকি ওদের মা নেই শোনার পর থেকেই সিম্প্যাথির জন্য আমার এমনটা লাগছে? আমি আসলে বুঝতে পারছি না। অর্থী মনে মনে হাসলো। মাতৃত্ব হয়তো এমনটাই হয়, নিজের অস্তিত্বের ধারণ করা নিষ্পাপ সত্তাগুলোকে দেখে ভেতরে একটু আলোড়ন তো হবেই, বরং এটাই স্বাভাবিক। তবুও মুখে কিছুই বলল না। ডক্টর ক্লারা ট্রলিতে করে ওদের জন্য খাবার নিয়ে ভেতরে প্রবেশ করলেন। অরিত্রীকে দেখে বলেন, এ কি, তুমি এখনো ফ্রেশ হওনি? ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত তোমাদের, কাল থেকে কিন্তু খাওয়ার টাইমটাও ঠিক মতো পাবে না। সরি ম্যাম, একটু টায়ার্ড লাগছিল, আমি ফ্রেশ হয়ে আসছি। অরিত্রী হকচকিয়ে গিয়ে নিজের কাপড় চোপড় নিয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। খাওয়ার পর্ব শেষ করার পর ডক্টর ক্লারা ওদের হাতে একটা লিস্ট ধরিয়ে দিয়ে বললেন, এই লিস্টটা দেখে নাও। এখানে ওই সব হসপিটালের নাম আছে যেখানে তোমাদেরকে ডিউটি দিতে হবে। লেট করে বসায় এই 5টা হসপিটালই বাকি আছে, অন্যগুলোর জন্য ডক্টর অ্যাসাইন করা হয়ে গেছে। এই 5টার মধ্য থেকে 3টা হসপিটাল তোমরা নিজেদের ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারবে। একটা হসপিটালে 1 সপ্তাহ সময় দিবে। টোটাল 3 সপ্তাহ পর যেই 9 দিন বাকি থাকবে সেই সময় মেডিকেল ক্যাম্পিং করা হবে। সেই বিষয়ে পরে জানিয়ে দিব আমি। অরিত্রী মাথা নাড়ালো। ডক্টর ক্লারা আলতো হেসে বিদায় নিয়ে অর্থী একবার নিজের লিস্টটা আরেকবার অরিত্রীর হাতে থাকা লিস্টটায় চোখ বোলালো। কিন্তু অরিত্রীর হাতে থাকা কাগজটার দিকে চোখ পড়তেই অর্থিত মুখ জুড়ে বিস্ময়ে খেলে গেল। বিস্ফোরিত চোখে তাকালো, বলল, তুই এই হসপিটালটা সবার আগেই কেন সিলেক্ট করলি? নামটা ভালো লেগেছে তাই?
অরিত্রীর কাটকাট জবাবে সন্তুষ্ট হতে পারল না অর্থী। অরিত্রী প্রথমেই সৌহার্দ্যের হসপিটালটাই বেছে নিল কেন? আসলেই কি অরিত্রীর মনে কিছু একটা চলছে, নাকি সেই বেশি বেশি ভাবছে? মাথার মধ্যে প্রশ্নটা ঘোরাফেরা করতে লাগলো অর্থীর। সৌহার্দ্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয়ের হাতে ও পায়ে ব্যান্ডেজ দেখে ঠিক কি বলবে সেটা বুঝে উঠতে পারছে না সে। সারাদিন হসপিটালে টানা ডিউটি দিয়ে এখন বাসায় এসে ছেলের এই অবস্থা দেখে দৃশ্যটা একদমই কলিজায় গিয়ে আঘাত করলো তার। কিন্তু প্রণয়ের কাছে না গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে নিজের জিনিসপত্র টেবিলে রাখতে রাখতে বলল, কোথায় গিয়েছিলে তোমরা? প্রণয়ের পাশে বসেই ছিল। সে মিনমিন করে বলল, পার্কে গিয়েছিলাম খেলতে। এসব কিভাবে হলো? সৌহার্দ্যের থমথমে কণ্ঠ শুনে প্রণয়ী ঢোক গিলে বলল, পাপা, ভাইয়ের কোনো দোষ নেই আসলে। প্রণয়ী কি বলবে বুঝতে পারল না। সৌহার্দ্য এগিয়ে এসে ওদের দুজনের সামনে হাঁটু গেড়ে বসলো। দুজনের ভীতু মুখ দুটো পর্যবেক্ষণ করে বলল, আজকে আমারও হাতটা কেটে গেছে। প্রণয়ী চমকে উঠল। এরকম কথা তারা আশা করেনি। ভেবেছিল সৌহার্দ্য ওদেরকে বকাবকি করবে, কিন্তু সৌহার্দ্যের হাত কাটার কথা শুনে ওরা ভুরু কুঁচকে তাকালো। সৌহার্দ্যের হাতের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি হাতের তালুর মাঝের দিকটায় বেশ মোটা ব্যান্ডেজ করা। প্রণয়ী সৌহার্দ্যের হাত টেনে ধরলো। সৌহার্দ্য একটু ব্যথা পেলেও সেটা প্রকাশ করলো না। প্রণয় সৌহার্দ্যের হাতটা নিজের কোলে নিল। টলমলো চোখে তাকালো সৌহার্দ্যের দিকে। নাক টেনে বলল, অনেক ব্যথা লেগেছে তাই না? প্রণয়ী চোখ মুছল। সৌহার্দ্যের ব্যান্ডেজে নিজের ছোট ছোট হাত আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, অনেকগুলো রক্ত পড়েছে তোমার, অনেক ব্যথা হচ্ছে তাই না? সৌহার্দ্য হাসি হাসি চোখে তাকালো, বলল, আপনাদেরও অনেক ব্যথা লেগেছে তাই তো? প্রণয়ী কাঁদো কাঁদো চোখে তাকিয়ে রইল। সৌহার্দ্য প্রণয়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আমারও এমনটাই লেগেছে। যখন আমি ঘরে ঢুকেই আপনাদের এমন অবস্থা দেখেছি। আই এম সরি পাপা, আমি সবসময় নিজের খেয়াল রাখার চেষ্টা করলাম, কিন্তু গুড বয়, মনে থাকে যেন। প্রণয়ী নিজের চোখের পানি মুছে ভাঙা ভাঙা গলায় বলল, তুমিও প্রমিস করো, তুমিও নিজের খেয়াল রাখবে। তোমার কোনো কষ্ট দেখলে আমার অনেক কান্না পাই। সৌহার্দ্য হেসে প্রণয়ীর নাকটা টেনে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, প্রমিস। এবার আমাকে বলো, প্রণয়ের এই অবস্থাটা হলো কি করে? প্রণয়ী সৌহার্দ্যকে সবকিছু খুলে বলল। সৌহার্দ্য ভুরু কুঁচকে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। ছেলেটার সাহস দেখে সে অবাক না হয়ে পারল না। প্রণয়ী বলল, তারপর ওই আন্টিটাই ভাইয়ের হাতে পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে। আর জানো পাপা, প্রণয় আন্টিকে থ্যাঙ্কসও বলেনি। সৌহার্দ্য ভুরু কুঁচকে তাকিয়ে বলল, ব্যাড ম্যানার্স। উনি তোমাকে হেল্প করেছে, তোমার উচিত ওনাকে ধন্যবাদ দেওয়া। প্রণয়ী বিরক্ত হয়ে বলল, আন্টিটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছিল। প্রণয়ীর সাথে ওনার চেহারার অনেক মিল পাচ্ছিলাম আমি। প্রণয় বিরক্ত হয়ে বলল, আন্টিটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছিল আমার কাছে। প্রণয়ীর সাথে ওনার চেহারার অনেক মিল পাচ্ছিলাম আমি। কেমন যেন শাসনের সুরে কথা বলছিল। আমার পাপা ছাড়া আমায় কেউ শাসন করুক, এটা আমার পছন্দ না। প্রণয়ী রাগী কণ্ঠে বলল, একদম আজে বাজে কথা বলবি না ভাই। আন্টিটা অনেক ভালো, অনেক সুন্দর। অর্থী আন্টি এলে তোর নামে নালিশ করব আমি, দেখিস। সৌহার্দ্য ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, অনেক হয়েছে ঝগড়া। পাপা অনেক টায়ার্ড, এখন একটু রেস্ট নেবে। তারপর আমরা ডিনার করে অনেক গল্প করব, ঠিক আছে? প্রণয়ী একসাথে বলবো, ওকে বাপ্পা। অর্ণব পাংশুটে মুখে বসে আছে মিস্টার আফনাদ আর মোহনার সামনে। মোহনা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি জানতাম মেয়েটা এমন কিছুই করবে। ওর তো কোনো দোষ নেই। ওই অর্থেই আমার মেয়েটার কানে এইসব ঢুকিয়ে ওকে এই দেশে এনেই ছাড়লো। আমার মেয়ের সুখ কারোর সহ্য হয় না। মিস্টার আফনাদ মনে মনে বেশ খুশি, কিন্তু সেটা প্রকাশ করলো না। মোহনার প্রতি বিরক্ত দেখিয়ে বললেন, যা হবে ভালোই হবে, তুমি অহেতুক মাথা ঘামিও না তো।
1 মাসেরই তো ব্যাপার। এর মধ্যে যদি অরিত্রীর সবকিছু মনে পড়েও যায় তাহলে সেটা ওর জন্য ভালোই হবে। মোহনা রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, ভালো? তোমার আদৌ এমনটা মনে হয়? আমার মেয়ের অতীত কোনো দিনই ওর জন্য সুখকর ছিল না, কিন্তু সেটাই ওর জীবন ছিল, সেটাই ওর ভাগ্য। তুমি এত বছর ওকে সেসব থেকে দূরে সরিয়ে রেখে ঠিক করনি। মোহনা অবাক কণ্ঠে বললেন, তোমার এখনো মনে হয় আমি বেঠিক কাজ করেছি? তুমি একবার অরিত্রীর দিকে তাকিয়ে দেখো। ও এখন একজন সফল ডক্টর। ওর জীবনে কোনো দুঃখের ছায়া নেই। আমি চাই না সেই অতীতের দুর্বিষহ দিনগুলো ওর জীবনে আবারও ফিরে আসুক। মিস্টার রাইহান হতাশ হলেন। মোহনাকে কিছু বুঝিয়ে লাভ নেই। এত বছরেও সে কিছু বুঝতে পারল না, সে আজকেও বুঝবে না। এটাই স্বাভাবিক। মোহনা অর্ণবের দিকে তাকিয়ে বলেন, অরিত্রীকে খুঁজে বের করো। ওকে যত দ্রুত সম্ভব আমি আমার সামনে চাই। অর্ণব চিন্তিত ভঙ্গিতে বলল, আমি অনেকবার জানতে চেয়েছি ওরা কোন এরিয়ায় গেছে, কিন্তু হসপিটালের অথরিটি কিছুই জানালো না। আমি এখন নিজের পদ্ধতি ব্যবহার করে ওকে খুঁজে বের করব। সময় নষ্ট করা যাবে না অর্ণব। যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে কানাডা ফিরে যেতে চাই আমি। অর্ণব রহস্যের হাসি দিয়ে বলল, চিন্তা করো না, এই সপ্তাহের মধ্যেই আমরা কানাডা ব্যাক করছি।